নমস্কার, স্বপন নিউজ ফ্যাসিলিটেটরে তোমাদের স্বাগতম। সভা সমিতির যুগ, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এই যে ক্লাস 10-এর যে সংঘবদ্ধতার ইতিহাস, যেটি 4র্থ অধ্যায়ে আছে, আজ তার 2য় পার্ট। তো সভা সমিতির যুগ জানতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা কোন সময়টাকে সভা সমিতির যুগ বলবো। দেখো, সভা সমিতির যুগ হচ্ছে 19বিংশ শতকের 30-এর দশক থেকে 80-র দশক, যে সময়টা, এই সময়টা। কিন্তু এটাকে আমরা কেন সভা সমিতির যুগ বলবো, এটা আমাদের বুঝতে হবে আগে। এর ইতিহাস যদি আমি বলতে যাই, আমাকে প্রথমে বলতে হবে পলাশী যুদ্ধের কথা। পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল, যেখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। এরপর কি হলো, ইংরেজরা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের শাসন ব্যবস্থা ধীরে ধীরে প্রতিষ্ঠা করলো। এখন তারা যে এত বড় একটা অঞ্চল দখল করলো, তো এই অঞ্চলে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, এই জন্য তারা কি করলো, ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলো। কেননা তোমরা নিজে ভেবে দেখো, ইংল্যান্ড থেকে তারা তো এত মানুষজন নিয়ে আসতে পারবে না, এত কর্মচারী নিয়ে আসতে পারবে না। এই জন্য তারা কি করলো, যে ভারতীয় মানুষদেরকে নিয়েই তারা এখানে সুশাসন প্রতিষ্ঠা করবে। যদিও সেটা আমাদের জন্য সুশাসন ছিল না, তবু তাদের মত অনুযায়ী সেটা সুশাসন। এখন কি হচ্ছে, এই জন্য তারা ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলো। কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতীয়রা কি করলো, তারা বুঝতে পারলো যে ইংরেজরা এদেশে বিদেশি, তারা ভারতীয়দের সম্পদ লুটে খাচ্ছে এবং ভারতীয়দের বিভিন্নভাবে শোষণ করছে, তাদের উপর অত্যাচার করছে। এজন্য তাদের মধ্যে ধীরে ধীরে সেই জাতীয়তাবাদের উত্থান ঘটবে। আর জাতীয়তাবাদের উত্থান ঘটার যে প্রথম ধাপ, সেটাই হচ্ছে এই সভা সমিতির যুগ। অর্থাৎ এই সভা সমিতি যখন থেকে তারা গড়ে তুলল, তার এই গড়ে তোলার সাথে সাথে তাদের মধ্যে সেই চিন্তা ভাবনা গড়ে উঠলো যে তাদেরকে এক হতে হবে, সব ভারতীয়দের এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। তো এই সভা সমিতি হচ্ছে 19 শতকের যে 30 দশক, সেখান থেকে শুরু করে 80 দশক পর্যন্ত। 80 দশক মানে কোন সময়টা, যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে সভা সমিতির যুগ। কারণ কি, এই সময় অনেক ছোট বড় সভা সমিতি ভারতের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল। এই জন্যই এই সময়টাকে ডক্টর অনিল সিল কে ডক্টর অনিল সিল অনিল সিল একজন ঐতিহাসিক ছিলেন। তিনি বলেন যে এই সময়টা সভা সমিতির যুগ। এইরকমই কয়েকটা সভা সমিতির কথা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই আমি আলোচনা করব যে বঙ্গভাষা প্রকাশিকা। এই কোয়েশ্চেনটি, বঙ্গভাষা প্রকাশিকা সম্পর্কে তোমাদের 1 নম্বরেরও কোয়েশ্চেন চলে আসে, অনেক সময় এসেছে, এর আগে অনেকবার এসেছে এই কোয়েশ্চেনটা, যে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি, সেটি হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা। ঠিক আছে, এগুলো শুরু করার আগে আমি আরেকটু বিষয়টা বলে দিই, যে এই সভা সমিতি মানুষ কেন গড়ে তুলল। দেখো, মানুষ যখন ইংরেজি ভাষায় শিক্ষিত হলো, তাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো এর জন্য, এবং তারা বুঝতে পারলো যে ইংরেজ ভারতীয়দের নানাভাবে শোষণ করছে। এজন্য তারা তাদের দাবি দেওয়া পূরণের জন্য, তাদের যে আর্থসামাজিক দাবি দেওয়া এবং রাজনৈতিক দাবি দেওয়া, এই সমস্ত পূরণের জন্য ভারতীয়রা, বিশেষ করে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা বলি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি, তারা কি করলো, বিভিন্ন দাবি দেওয়া পূরণের জন্য বিভিন্ন সংগঠন তৈরি করতে শুরু করলো। এই সমস্ত সংগঠনকে আমরা বলছি সভা সমিতি। এর মধ্যে আমরা যদি বলি এর বৈশিষ্ট্য কি কি এই সভা সমিতির, অর্থাৎ এই সভা সমিতিতে আমরা কি কি দেখতে পাই, তো এখানে আমরা যা দেখতে পাই তা হচ্ছে এই সভা সমিতির যে সদস্য, তারা বেশিরভাগ ছিল শিক্ষিত বাঙালি সম্প্রদায়। বেশিরভাগ বলতে প্রায় পুরোটাই ছিল বাঙালি সম্প্রদায়, যারা শিক্ষিত ছিল। এরপর এখানে সাধারণ মানুষ এবং কৃষক শ্রেণী, তাদের কোনো দাবি দেওয়া স্থান পায়নি, এবং এই সাধারণ মানুষ এখানে এর সাথে যুক্তও ছিল না, মানে তাদের স্পর্শের বাইরে ছিল এই সমস্ত সংগঠন। এর পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের যে মানুষজন, তারাও কিন্তু যে এই সভা সমিতিতে যে ছিল, খুব সামান্য পরিমাণ, যা গোনা যাবে, মানে খুব সামান্য পরিমাণ। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আমরা জেনে নেব যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কি এই জিনিসটা। তো এই বঙ্গভাষা প্রকাশিকা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, যার মাধ্যমে ভারতীয়রা বলতে সব ভারতীয় না, মানে কিছু সংখ্যক বলতে এগুলো সভা তো কিছু একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে গড়ে উঠেছিল। তো সেখানকার মানুষজন কি করেছিল, এই বঙ্গভাষা প্রকাশিকার মাধ্যমে ইংরেজ সরকারের কাছে তাদের কিছু দাবি দেওয়া রেখেছিল। তো এই বঙ্গভাষা প্রকাশিকা, যেটি প্রতিষ্ঠা করা হয় 1836 সালে, এই সালটাও আছে যে কত সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করা হয়। এরপর কি, এই বঙ্গভাষা প্রকাশিকার সাথে যুক্ত ব্যক্তিগণ কারা,
কে কে এই বঙ্গভাষা এই প্রকাশিকা সভার সাথে যুক্ত ছিলেন। এদের মধ্যে যার নাম আমাদের না জানলে মানে হয় না, তিনি হচ্ছেন দ্বারকানাথ ঠাকুর, এবং এর সাথে রয়েছেন গৌরীশঙ্কর তর্কবাগীশ এবং প্রসন্ন কুমার ঠাকুর। এনারা সবাই মিলে কি করেছিল, সবাই মিলে তাদের দাবি দাওয়া প্রথম জানিয়েছিল ইংরেজ সরকারকে। তো এদের দাবি দেওয়া কি ছিল তা যদি জানি, প্রথমেই বলি যে বঙ্গভাষা প্রকাশিকা নামের মধ্যে বোঝা যাচ্ছে যে বঙ্গভাষা মানে বাংলার ভাষা, অর্থাৎ এটা বাংলার একটা সভা, এবং এখানে কি থাকবে, বাংলার কিছু দাবি দেওয়া থাকবে, দেশীয় মানুষদের কিছু দাবি দেওয়া, অর্থাৎ বাংলার মানুষের বাঙালির কিছু দাবি দেওয়া। তো এখানকার যে প্রথম উদ্দেশ্য তা হচ্ছে যে ভারতের অর্থাৎ দেশীয় যা সংস্কৃতি রয়েছে, যা ভাষা এবং সাহিত্য রয়েছে, এগুলোকে রক্ষা করা। এর পাশাপাশি লর্ড উইলিয়াম বেন্টিং এবং মেকলে মিনিট যা এসেছিল, টমাস বেবিংটন মেকলে যে মেকলে মিনিট নিয়ে এসেছিল, তার বিরোধিতা করা, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার বিরোধিতা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এরপরে যদি বলি জমিদারি সভা, তারপর কি এই বঙ্গভাষা প্রকাশিকা সভার 2 বছর পর অর্থাৎ 1838 সালে রাধাকান্ত দেব এবং এর পাশাপাশি দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর সবাই মিলে এই যে জমিদারি সভা অর্থাৎ জমিদার সভা, যেটাকে বলি আমরা ল্যান্ড হোল্ডার সোসাইটি, এটা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য কি কি থাকতে পারে তোমরা দেখো, এর নামের মধ্যে বুঝতে পারবে জমিদারি সভা অর্থাৎ জমিদারের সভা। এটা জমিদারের সভা মানে জমিদারের উদ্দেশ্য থাকবে। তো আমরা জানি যে ভারতে ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসেছিল। জমিদাররা কি চাইবে, চিরস্থায়ী মানে কি, যে চিরস্থায়ী সবসময় যেটা স্থায়ী থাকবে এইরকম একটা বন্দোবস্ত। জমিদার তারা চায় যে আমরা সবসময় জমিদারিত্ব ভোগ করি, অর্থাৎ জমিদারিত্ব আমাদের অধীনে থাকুক। তো এই জমিদারি সভার উদ্দেশ্য ছিল যে জমিদারিত্ব অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত সেটিকে স্থায়ী করে দেওয়া, অর্থাৎ সেটা স্থায়ী করা এবং তা সমগ্র ভারতে তার প্রসার ঘটানো, যাতে সমগ্র ভারতের যারা জমিদার রয়েছে তারা সেটা বংশানু পরম্পরায় সেই জমিদারিত্ব ভোগ করতে পারে, এবং জমিদারদের স্বার্থ রক্ষা অর্থাৎ জমিদারদের যা দাবি দেওয়া রয়েছে তা পূরণ করা হচ্ছে জমিদারি সভার উদ্দেশ্য। তা এটা তো বললাম চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার এবং জমিদারদের স্বার্থ রক্ষা। এবার এমন একটি সংগঠন ছিল যেটি শুধু কোনো অঞ্চলে না, যেমন আমি এ দুটো বললাম যে বঙ্গভাষা প্রকাশিকা এবং জমিদার সভা, এটি হচ্ছে বাংলায়, কিন্তু এমন কিছু ছিল যা শুধু বাংলায় না সমগ্র ভারতে প্রায় মানুষদেরকে একত্রিত করতে পেরেছিল জাতীয় কংগ্রেসের পূর্বে, মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এমন একটি সংগঠন ছিল যেটি হচ্ছে ভারত সভা, যে সারা ভারতের মানুষদের একত্রিত করতে পেরেছিল। তো এই ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনার সাথে ছিলেন আনন্দমোহন বসু। আমরা এখন জানবো যে ভারত সভার উদ্দেশ্য কি। ভারত সভার উদ্দেশ্য হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতের মানুষদেরকে একত্রিত করা, তাদের মধ্যে ঐক্য স্থাপন করা। এরপরে কি রয়েছে, যে মানুষদেরকে গণ আন্দোলনে উদ্বুদ্ধ করা, তাদেরকে সবাইকে কি করতে হবে, গণ আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। যেখানে অন্যায় দেখবে, শোষণ দেখবে, অত্যাচার দেখবে, সেখানে তারা রুখে দাঁড়াবে, এবং ব্রিটিশের শোষণের বিরুদ্ধে কি করতে হবে, তাদের সবাইকে একত্রিত করতে হবে। এটি প্রতিষ্ঠা করা হয় 1876 সালে, এটা মনে হয় আগে বলিনি। তো এখন কথা হচ্ছে এই সব তো গেল, এরপর কি হচ্ছে 1885 সালে ভারতে প্রতিষ্ঠা করা হচ্ছে জাতীয় কংগ্রেস। এটি প্রতিষ্ঠা করেছেন অ্যালাম অক্টেভিয়ান হিউম, যিনি ছিলেন একজন ব্রিটিশ আইসিএস কর্মচারী, তিনি রিটায়ার অর্থাৎ অবসরপ্রাপ্ত। তিনি যখন ভারতে আসেন তখন অনেক ভারতের পুরনো নথিপত্র অনেক দেখার সুযোগ পান, এবং তিনি তা দেখে বুঝে যান যে ভারতীয়দের দাবি দেওয়া ইতিমধ্যে যদি পূরণ করা না হয়, অর্থাৎ তাদের যদি কোনো কিছু পরিমাণ স্বার্থ রক্ষা করা না হয়, তাহলে কিন্তু ভারতবাসী একটা বড় বিরাট একটা গণ আন্দোলনের রূপ নেবে ভারতবাসী। তো এই জন্য কি করেন তিনি, সেই কৌশলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। যেমন একটি বেলুনকে আমরা যদি ফুলিয়ে দিই এবং শেষ পর্যন্ত যদি ফোলাই, যাতে এর চেয়ে বেশি আর ফোলানো যাবে না, আর কি যদি হাওয়ার সেখানে দিই, তাতে তা কি হবে, ফেটে যাবে, এইরকম অবস্থা হয়েছিল। এই জন্যই তিনি কি করেছিলেন, যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে সেই বেলুনটাকে একটি সুচ দিয়ে হালকা ফোঁটা করে দিয়েছিলেন, যাতে ভারতবাসীর রাগ সেই ফোঁটা দিয়ে বেরিয়ে যায় হাওয়ার মতো করে। এই জন্যই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টেভিয়ান হিউম।